আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ, লেখনীতে জান্নাত চৌধুরী। পর্ব ২১। পানি পানি। জেলকাস্টারিতে পানির জন্য কাতরাচ্ছে সুমন, তবে আশেপাশে কোথাও পানির ছিটে ফোঁটা দেখা নেই। চেয়ারে হাত পা ধরে বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে তাকে। শরীরে রয়েছে বিভিন্ন ক্ষতের দাগ, কিছু কিছু জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। ব্যথায় পুরো শরীর যেন টনটন করছে তার। পানি চাই, পানি। কারো কণ্ঠ চোখে জোরে হালকা মেলে আবারও বন্ধ করে সুমন। বাঁকা হেসে এগিয়ে এসে সুমনের সামনে চেয়ার টেনে বসলো প্রেম। হাতে তার এক গ্লাস পানি। বেশ শব্দ করেই পানির গ্লাস রাখলো দুজনের মাঝখানে টেবিলে। কি হলো, পানি চাই? আমাকে এখানে আনা হয়েছে কেন? সুমনের করা প্রশ্নে হু হু করে হেসে উঠল প্রেম। যেন পৃথিবীর এর থেকে মজার জোকস সে কখনোই শোনেনি। আসলেই শোনেনি তো। ব্যাপারটা এমন যে চোরের ঘরেই চুরি হয়েছে। প্রেম এবার ভনিতা ছাড়াই বলতে শুরু করলো। রয়্যাল ক্যাসিনো কার আন্ডারে শেয়ারে কে কে আছে, কার হয়ে কাজ করছিস, সব ইনফরমেশন চাই। বাঁকাটেটে হাসি ফুটিয়ে কাঁধ কিছু বাঁকালো সুমন। এতেই যেন সারা শরীরে রক্ত টকবক করে ফুটতে শুরু করেছে প্রেমের। তোদের কি মনে হয় আমাকে আটকে রাখতে পারবি তোরা? তোর কোন বাপ তোকে ছাড়াবে শুনি? অযাচিত শব্দগুলো কানে আসতে দুজনের দৃষ্টি স্থির হয় জেলের গেটের দিকে। লোহার তৈরি গেটের দরজায় গা ছাড়াভাবে দাঁড়িয়ে আছে রোজা। পুরো মুখ ওড়নায় কাভার করে এসেছে। গ্যাবার্ডিং এর মাঝে হোয়াইট শার্ট ইন করা, বুকের ওপরে দুটো বোতাম খোলা, হাতে রলেক্স চশমা। মেহেরি হাতের সাহায্যে থেমে দেয় প্রেমকে। এগিয়ে এলো চেয়ারে বেঁধে রাখা সুমনের কাছে। কিরে বল, কোন বাপ আসবে তোর? নিশ্চুপ সুমন, মুখে নেই কোনো আওয়াজ। গলার স্বর কেউ থামিয়ে দিয়েছে তার। সুমনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো রোজা। মুখে ঢাকা থাকায় কারো নজরে এলো না তা। স্যার, কাইন্ডলি লিভ দিস প্লেস, আই নিড সাম টক টু হার। ইয়েস, ক্যারি অন। রোজাকে দেখে রুম ত্যাগ করলো প্রেম, তবে যাওয়ার আগে একবার নজর বুলিয়ে গেল সুমনের দিকে। টেবিলে রাখা পানির গ্লাস হাতে তুলে নিল রোজা। ধীর পায়ে এগিয়ে গিয়ে সুমনের কাছে গ্লাস এগিয়ে দিল মুখের কাছে। পানি পেতেই ঢকঢক করে পুরো গ্লাসের পানি সাবার করে দিল সুমন। গ্লাস যথাস্থানে রেখে সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে গা এলিয়ে দিল রোজা। সুমন অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার পানে। বয়স অল্প হলেও কারেন্ট বেশি মেয়ের। চল একটা ডিলে আসি। যেমন? সুমন উত্তরে সোজা হয়ে বসে রোজা। ইনফরমেশন দিয়ে মরবি নাকি মারবি? যদি মারিস তাহলে তোর পরিবারের দায়িত্ব ডিপার্টমেন্ট নেবে। যদি মরিস তাহলে তোর পরিবারের দায়িত্ব ডিপার্টমেন্ট নেবে। আর না হলে, না দিয়ে মরলে তোর ছেলে যাবে অনাথ আশ্রমে, আর তোর বউ রোজ কারো না কারো বিছানায় শোবে, নতুন পুরুষের মনোরঞ্জন করবে, তোর ছেলের রাস্তার ভিক্ষা করবে। এখন ডিসিশন তোর। আরে শালি, তুই কি ভেবেছিস জীবনে বাঁচতে সব তথ্য তোকে দিয়ে দিব? হো করে হেসে উঠল রোজা। ভয়ঙ্কর সে হাসি পিলে কিছুটা চমকে গেল সুমনের, তবে কিন্তু শান্ত থেকে ভিখিরি কণ্ঠে, ফাক অফ ইয়োর ডিপার্টমেন্ট। তা তুই কি ভেবেছিস তথ্য দিলেই তুই বেঁচে যাবি? বাঁচিয়ে রাখবো তোকে? তোর মতো নটি ছেড়ে জায়গা এই মাটির বুকে আনলে হবে না। সূক্ষ্ম ঢোক গেলে নিল সুমন। আমাকে মারলে কখনোই তার ধারের কাছেও যেতে পারবি না, তুই বা তোর ডিপার্টমেন্ট। তোর মতো নরকের কীট এই সমাজের অভিশাপ। তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? তোরা দেশের খেয়ে দেশের সাথেই বেইমানি করিস। কথা শেষ করার আগে বিকট শব্দে ছেয়ে গেল চারপাশ। দেওয়ালে ছোপ ছোপ রক্তের আভা। দ্রুত কদমে এগিয়ে এলো ইরফাজ আর প্রেম। ধোয়া ওঠা রিভলভার নিয়ে ফু দিয়ে শান্ত করলো রোজা। বোন, হোয়াট ইজ দিস মেহরিন? এখন
এখন ওপর মহলে কি জবাব দিব আমরা? ওই একটু ক্লু ছিল আমাদের মিশনে। গাছাড়া ভাব নিয়ে জেলের গেটে দিকে বেরিয়ে গেল রোজা। স্যার এখন কি হবে জানি না, আমার কাজের কৈফিয়ত আমি নিজেই দিতে ঢের পছন্দ করি বলে গটগট করে বেরিয়ে গেল রোজা। ইতালি পশ্চিম ইউরোপে একটি প্রাচীন সংযুক্ত প্রজাতন্ত্রী সংসদীয় রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ এবং এটি ইউরোপ অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা হচ্ছে ইউরো। এদেশের সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু। এর উত্তর সীমান্তে স্বল্প পর্বতমালা সমূহ ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালি উপদ্বীপ এবং ভূমধ্যসাগর সংলগ্ন। এই দুটি দ্বীপ সিসিলি ও সার্ডিনিয়া সহ আরও কয়েকটি ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান মারিনো এবং ভ্যাটিকান সিটি নামে দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির। ইতালির বিশাল বহুল এক আলিশান বাড়িতে নিজের কামরায় মদ্যপানে ব্যস্ত এক 28 বছরের তাগড়া যুবক। পুরো শরীর উন্মুক্ত, কাঁধ অবধি ঝুলছে সিল্কি চুল, গায়ের রং উজ্জ্বল ফর্সা ন্যায় শ্যামা। শ্যামবর্ণ যেন এই পুরুষের সৌন্দর্যের প্রধান উৎস। ডান ভুরু ওপরে রয়েছে বেশ গাঢ় একটা কাটার দাগ। একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে সে, দৃষ্টি কাচের দেয়াল ভেদ করে মাহিরের পানে, নিশানা মন গহ্বরে হরিণীর শিকারে। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমার প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। অসময়ে বিশ্রীভাবে বেজে ওঠা ফোনে বেশ বিরক্ত হলো যুবকটি। ওয়াইনের গ্লাস হাতে তুলে নিল পাশে বাজতে থাকা শালার বেটা ফোনকে। হ্যালো। অপর পাশ থেকে বলা কথাগুলো যেন মগজে আগুনের ফুলকি জ্বালাতে শুরু করেছে যুবকটির। এক হাতে গ্লাসে আছড়ে মাটির থাকা ফোনটি ওয়াইনের গ্লাসে এক চুমুক শেষ করে সেটিও মাটিতে ফেলে। আমার এতদিনের ক্যাসিনো এভাবে শেষ হতে পারে না, কখনো না। দিভানে গিয়ে গা এলিয়ে বসে যুবকটি, তবে মিনিট পাঁচেকের মধ্যেই আবারও সোজা হয়ে বসে হো হো করে হেসে ওঠে, চোখ মুখে উন্মাদের ছায়া। বুলবুলি পুরো ঘর মেতে উঠে অট্টহাসিতে, যা তার দেওয়ালের মাঝে বাড়ি খেয়ে রুমে ঘুরপাক খাচ্ছে। রুমের বেডসাইড টেবিলে রাখা লাল এক সুইচে চাপ দিয়ে আবারও গিয়ে বসে দিভানে, হাতে ওয়াইন্সের বোতল, অপর হাতে জ্বলন্ত সিগারেট। ওয়াইন্সের বোতলে চুমুক দিতে ঘরে প্রবেশ করে অল্প বয়সী এক লাস্যময়ী তরুণী, পরনে সিল্কের শাড়ি, হাতে ডায়মন্ডের হালকা পাতলা কিছু জুয়েলারি, ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক, হিলে টকটক করে শব্দে। আর বুঝতে বাকি রইল না কে প্রবেশ করেছে। বেবি, মাই উইন্সপিড, সামটাইম উইথ মি। ওয়াইন্সের গ্লাসে মনোযোগ রেখে ঠোঁটের কোণে সিগারেট রাখে যুবক। মুখ ভর্তি ধোঁয়ায় গ্লাসের ওপরে পড়ে। রুমে সে ব্যতীত কেউ আছে কিনা সেদিকে তার খেয়াল নেই। রক্ত গরম চোখে মেয়েটির দিকে তাকাতে কিছুটা বরকে গেল মেয়েটি, তবে নিজের যথাসম্ভব শান্ত রেখেই এগিয়ে গিয়ে বসে দিভানে গা এড়িয়ে যুবকটির। বিরক্ত যেন ছেয়ে যায় যুবকটির চেহারা। লিভ মি যারা, বেবি আই লাভ ইউ বাট আই নট। এবারও যেন বেশ শান্ত যারা। ও যেন আজ নতুন প্রত্যাখ্যান নয়, এর আগেও বেশ কয়েকবার করে হয়েছে সে, তবুও বারবার ফিরে আসে এই পুরুষের কাছে। কিসের আশায়? আজও অজানা। পেয়েছে তাকে, হারিয়েছে কবে। অন্য কারো বউ সে, হোক না অন্য কারো। আমার ভালোবাসার আধিপত্য বিস্তার আজও বাকি তার শরীরে। আমার ছোঁয়া না পাওয়া পর্যন্ত সে সারা জীবন আমার কাছে নতুন। এতে হাজারো বার যদি অন্য কারো হয় তবুও সে আমার। আমি চাই, উন্মাদের মতো চাই। আমার জীবনের একমাত্র চাওয়া সে শুধুই আমার। যতক্ষণ না আমি তাকে ভাঙবো সে শুধুই আমার। হো হো করে হেসে ওঠে যারা। তা খেয়ালে ভুরজোড়া কুচে গেল যুবকের। হোয়াইট রাবিশ, হাসছো কেন? তোমার কি মনে হয় রোহান, নির্ণয় চৌধুরী কাঁচা খেলোয়াড়, যে কিনা বহু বছর আগে তোমার নাকের ডগা থেকে শিকার ছিনিয়ে নিয়ে এসেছে, সে এত সহজে চুপ করে থাকবে? তার বউকে তুমি তার কাছ থেকে কেড়ে নিবে?
রহস্যময় এক হাসি ফুটে ওঠে রোহানের ঠোঁটে, তবে তার যারার চোখে অগোচর। নির্ণয় চৌধুরী আমার লেভেলে ছিল কবে? যারা আমার শিকার আমানত করি তাকে রেখেছি। আর তার মানে এই না শিকারী সে। মেহেরিনকে আমি নই। কেন রোহান? মেহেরিন যে চোখ জোড়া ভর্তি মায়া, যে চোখ জোড়া ভর্তি ধ্বংস, সে হাসির মুক্তি ঝরে, সে হাসি আমার অস্তিত্ব বিলীন করার ক্ষমতা রাখে, যাকে বহু বছর আগে থেকেই তাকে ভুলবো। তাকে ভুলানো তোমার কর্ম নয়। যারা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানো রোহান? প্রেমে পড়া। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসকারী অনুভূতি কি জানো? ভালোবাসা না পাওয়া। আমি চেয়েছিলাম তোমাকে, নিজের সমস্ত কিছু উজাড় করে চেয়েছি তোমাকে, তবে কেন আমার হলে না রোহান? যারা চোখে পানি চকচক করছে, প্রকাশ করছে কতটা ব্যথা জমাচ্ছে তার মনে। অনুভূতির পাহাড়ে উঠে না, যারা তলদেশে তলিয়ে যাবে। বাকিটা কোথায় রেখেছি? নিজের সবকিছু বিসর্জন দিয়ে তোমার হাতে হতে চেয়েছি। নিজের সাম্রাজ্য ছেড়ে এই দেশে ছুটে এসেছি, রানী না দাসী হয়ে জায়গা চেয়েছি। সবশেষে তোমার দিকে চেয়েছি। কেন রোহান আমাকে ফিরিয়ে দিলে? কলিজা অন্যের। যারা আমি আগুন, আমার তাপে জ্বলা তোমার কম্য নয়। দেশে ফিরে যাও। ফোন হাতে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে রিয়ান। এখন পর্যন্ত 100 বারের বেশি কল ঢোকানো হয়েছে রায় নামে সেভ করা নাম্বারে। প্রতিবারই এটিকে ফোনটা বেজে কেটে যাচ্ছে। কোথায় তার বোন? একমাত্র বোনকে হারিয়েছে ভাবতে গেলে গা শিউরে ওঠে তার। বাংলাদেশি নাম্বারেও কল করছে বহুবার। মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে রিয়ান। মাথা পুরো হ্যাং হয়ে গেছে তার। এত চাপ কারো সহ্য হচ্ছে না। বাসায় কি জবাব দিবে সে? তার ভরসাতেই তো এত দূরে পাঠানো হয়েছে তাকে। আর ভাই তাকে না কিভাবে সামলাবে সে? ও না পারছে। কোথাও গেলি তুই রোজ? চোরের মতো পা টিপে টিপে রুমে প্রবেশ করলো রিধিমা। রিয়ানের মাথা চেপে বসে থাকতে দেখে বুকের ভেতর ধপ করে উঠল তার। একমাত্র বোন, চোখের মণি খুঁজে না পেলে ব্যাকুল হয়ে গেছে ছেলেটা। হাসি খুশি ছেলেটার মুখে পড়ন্ত চিন্তার ছাপ। রিধিমা এগিয়ে গিয়ে রিয়ানের পাশে বসে হাত রাখে রিয়ানের কাঁধে। ভাই। কাঁধে কারো স্পর্শ পেয়ে মাথা ঘুরিয়ে তাকায় রিয়ান। কাছে কাউকে এই মুহূর্তে দরকার ছিল তার। ছেলের যে কষ্ট হয়, আপন মানুষ হারালে তাদের যে মন পুরো, এটা প্রকাশ করার ক্ষমতা হয়তো ছেলেরা রাখে না। কান্না ভেজা কণ্ঠে বোনকে জড়িয়ে ধরে রিয়ান। রিধু, আমার রোজা কোথায় চলে গেল? রিধিমা হাত রাখে ভাইয়ের মাথায়। সান্ত্বনা দেবে নাকি সত্যি বলবে বেশ দ্বিধায় ভুগছে সে। বোনকে দেওয়া কথা আর ভাইয়ের অসহায়ত্ব কোন দিকে যাবে বুঝতে পারছে না সে। আমি এবার বাসায় কি বলবো বল না? রোজ কোথায় চলে গেল? শান্ত হ রিয়ান। আমি যা। কথা শেষ করার আগেই থেমে গেল রিধিমা। এতে যেন বেশ খটকা লাগে রিয়ানের। কি বলতে চাইলি তুই? কি বল কি বলতে চাইলি? কিছু না তো। রিধিমাকে ছেড়ে বসে রিয়ান। সন্দিহান চোখে তাকায় তার পানে। কাচুমাচু হয়ে যায় রিধিমা। চোখে রিধু, আমাকে কসম দিতে বাধ্য করিস না নির্ণয় ভাইকে বলতে। আমি জানি রোজ কই, তুই জানিস। প্লিজ বল আমার বোন কই? আমি জানি না, বিশ্বাস কর। বলবি কি না? আমি কিছু জানি না। শেষ করে বিছানা ছেড়ে উঠে রোজা ছুটে বেরোতে নিলেই হাত ধরে ফেলে রিয়ান। আমি শেষবারের মতো বলছি, রোজ কোথায়? শেষ ধমকে স্বরে কথাটি বলে রিয়ান। রাগী দৃষ্টিতে দেয় রিধিমার পানে। রাগের লাল বর্ণ ধারণ করে চোখ। দেখে ভয়ে পিছিয়ে যায় রোজা। এখানে হয়তো রোজা না, রিধিমা হতো। তো তোতলিয়ে বলে ওঠে, বাবা বাংলাদেশ। বজ্রের ন্যায় কথাটি পুরো ঘরে ছড়িয়ে পড়ে। রিয়ানের দেওয়ালের বাড়ি খেয়ে বারবার ফিরে আসে মস্তিষ্কে। কি বাংলাদেশে? নিজের হাত রিয়ানের কাঁধে
হাতের বাঁধন থেকে ছড়িয়ে ছুটে বেরিয়ে যায় রিধিমা। এখানে স্তব্ধ রিয়ান, হাত পা যেন চলছে না তার, পুরো শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। অবাক হয়েছিস? গম্ভীর কণ্ঠে আওয়াজে ধ্যান ভাঙিয়ে বাস্তবে ফিরে আসে সে। ভাই, তোর গোয়েন্দা বোন নিজের মিশনে দেশে ফিরেছে মানে? হু হু করে হেসে ওঠে নির্ণয়। হাসছো কেন? রেডি থাকিস, জেট বুক করা হয়েছে। ফিরতে হবে মানে? ফিরতে হবে মানে? এত মানে জেনে তোর কাজ নেই। বোন তো বানিয়েছিস একদম ঝাক্কাস। আসলেই ভাই। ডান হাতে কিছুটা উঁচু করে রিয়ানকে থামিয়ে দিল নির্ণয়। পকেটে ক্যামেরা হাতড়ে বের করলো ব্যান্ডের সিগারেটের প্যাকেট। মাথা খুললে দিয়ে আর চোখে একবার দৃষ্টি বলিয়ে নিল রিয়ানের পাশে। বেচার মুখ কেমন পানসে করে রেখেছে। ঠোঁটের কোণে সিগারেট রেখে দুই পকেট জুড়ে লাইটার খুঁজতে লাগলো অনবরত। ব্যাপারটা কি? খেয়াল হতেই নিজের পকেটে লাইটটা জ্বালিয়ে সিগারেটে আগুন দিল রিয়ান। নিঃশ্বাসের সাথে সিগারেটের প্রথম টানটা দিয়ে ধোয়া রিয়ানের মুখ বরাবর ছুঁড়ে দিল নির্ণয়। অতঃপর হাতে রাখে তার কাঁধ। দুজনে এগিয়ে যায় রুমের বেলকনিতে। বিশাল আকাশ, তবে কোথাও দেখা মেলে না। কেন? কোথাও দেখা মেলে না কোনো তারার। অন্ধকার আবচ্ছন্ন পুরো আকাশ, নিকোষ কালো। দুজনে শান্ত দৃষ্টি আকাশের পানে। একদিন এক রাত, তারপর প্রেম চলে গেছে। সবাই চালিয়ে যায় সকাল যেতে। একদিন এক রাত, তারপর প্রেম চলে গেছে। সবাই চালিয়ে যায় সকাল যেতে হয় বলে। জীবনানন্দ দাশ। এটা হয়তো জীবনানন্দ দাশের লেখা কোনো লাইন ছিল। নির্ণয়ের কণ্ঠে হারানোর ব্যাকুলতা, গলা বেশ ধরে এসেছে তার। লাইন দুটো বেশ মনোযোগ দিয়ে শুনল রিয়ান। অনুভব করছিল সঙ্গী হারানোর বেদনা। ভাই কি বলল? একদিন এক রাত, তারপর প্রেম গেছে চলে। সবাই চলে যায় সকাল যেতে হয় বলে। কাঁদছো ভাই? রিয়ানের প্রশ্নে বাঁকা হাসে নির্ণয়। এলোমেলো দৃষ্টি আবারও স্থির রাখে আকাশের পানে। বেলকুনির রেলিংয়ে একধারে গা এলিয়ে দাঁড়ায়। যদি এক সমুদ্র কাঁদি, তাহলে কি তাকে ছুতে পারবো? নির্ণয়ের প্রশ্নে উত্তর জানা নেই রিয়ানের। কি জবাব দিবে ভেবেই শুকনো ঢোক গিলে নিল সে। রিয়ানের অবস্থা ঠাউর করতে পেরে মৃদু হাসল নির্ণয়, তবে তার রিয়ানের দৃষ্টির অগোচরে। আমি দাবার বোর্ড, সে আড়ালে চালায় ঘোড়া। এমনভাবে মন্ত্রীকে কে আটকে দিব, মন্ত্রী ছেড়ার ক্ষমতাও থাকবে না। সিগারেট শেষ টানতে ফেলে দেয় মাটিতে। পিছিয়ে ক্ষান্ত হয় নির্ণয়। ঠোঁটে তার রহস্যময় হাসি। অতীত টানছে, বড্ড খিদে তার, টানছে অতীত। আমার অস্তিত্ব মিশে থাকা প্রজাপতি, আমার আগমনে তুমি হবে বিলীন। রোজ পাখি ভাই। ধ্যানের বিচ্ছেদ ঘটিয়ে শান্ত দৃষ্টিতে নজর বোলায় রিয়ানের শুকনো মুখে। বেশ বড় দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তরাত্মা থেকে। দেশে ফিরবে? ফিরতে তো হবেই। অনেক হিসাব তো এখনো বাকি সেখানে। এত বছর অপেক্ষায় ছিলাম সময়ের। হয়তো সময়টা আরো কিছুটা দেরিতে আসতো। তবে আমার মহারানী আমার ওপরে চালবাজি করছে রিয়ান। এদিকে সব ডোন্ট ওয়ারি ব্রাদার, এভরিথিং ইজ ওকে। ভাই, কখন যদি সব সত্যি সামনে আসে কি হবে? সব ধ্বংস হবে ভাই। যেখানে সব ধ্বংসর কারিগর আমি, সেখানে ধ্বংসের ভয় আমার নেই। অসম্ভব ঘুম এসে চোখ জোড়া দখল করে নিয়েছে রোজা। হাতে থাকা ল্যাপটপে কাজগুলো যেন শেষই হতে চাইছে না তার। চোখ জোড়াও ধীরে ধীরে লাল হতে শুরু করছে। বারবার হাই তুলছে। সব দিকেও যেন খেয়াল রাখার ফুসরত নেই। দরজায় কড়া পড়তেই এক ঝাঁক বিরক্তি এসে আবারও ভর করে তার চেহারায়। পরপর করাঘাতে রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো সে। হাতে থাকা ল্যাপটপ রকিং চেয়ারে রেখেই এগিয়ে গেল দরজার কাছে। খটখট আওয়াজ এখনো বিদ্যমান। অপর পাশে ব্যক্তি কিছুক্ষণ সদরে আপ্যায়নে করবে ভেবেই দরজা খুলতেই ধীরিম করে কিছু একটা পড়ার শব্দ
পেয়ে চমকে ওঠে রোজা। নজর পড়ে মেঝের দিকে, নজর বুলিয়ে নেয়। কোমরে হাত রেখে মাটিতে বসে মাগো করে বলে কুকিয়ে ওঠে ইরফাজ। হাসি থামিয়ে রাখা দায়। কোনো মতো নিজে সংযোগ করে এগিয়ে সে হাঁটু গেড়ে ইরফাজের সামনে বসে রোজা। কার উপস্থিতি টের পেয়ে ব্যাককেলের মতো হাসি দেয় ইরফাজ। আহারে বেচারি, ভেবেছিলাম তোমার একটু সাবান ছাড়াই ধুলাই করব, কিন্তু তুমি তো নিজে নিজেই সাবানে ধুলাই হয়েছ। যাকগে সেসব কথা, আমার আর কষ্ট করতে হলো না বলে হাসলো রোজা। ইরফাজ ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে অসম্ভব সুন্দরীর পানে। এত সুন্দরও বুঝি কেউ তার অজানা ছিল। ঠোঁটে নাকে মাঝ বরাবর অসম্ভব সুন্দর একটা তিল, ডান চোখের নিচে পাতায় এক কালো তিল। তিলের সৌন্দর্য যেন চোখ জোড়া, অসম্ভব সুন্দর এবং দুধে আলতা গায়ের রং, মাশাআল্লাহ। মুখের সামনে তুড়ি বাজিয়ে ঘোর কাটে ইরফাজের। রোজা হাত এগিয়ে তাকিয়ে থাকে তার পানে। উঠে আসুন। ইরফাজ হাত বাড়িয়ে রোজার হাত ধরবে, তার আগে হাত সরিয়ে নেয় রোজা। আবার বেশ বোকা বনে যায় সে। এবার সে নিজেকে আর আটকাতে পারলো না। রোজা উচ্চ শব্দে হেসে উঠল। ইরফাজের বেশ লজ্জা লাগছে। একটা অল্প বয়সী মেয়ে কাছে বোকা বনে গেল সে। ভেবেই যেন নিজেকে বলদ ভাবছে সে। ভাবার কিছু নেই, আপনি সত্যি বলদ। কথা শেষ করেই উঠে রাকিং চেয়ারের দিকে এগিয়ে গেল রোজা। রেখে গেল একজোড়া বড় বড় চোখ। তা কি কাজে এসেছেন বলুন তো? আসলে ম্যাম, আজকে রেজিস্ট্রেশন ফাইলের জন্য এসেছি। ল্যাপটপ হাতে তুলে টি টেবিলের দিকে ইশারা করে রোজা। পড়া থেকে উঠে ফাইল হাতে নেয় ইরফাজ। নজর দেয় সামনে দাঁড়ানো রূপবতীর পানে। চোখ জোড়ায় ঘোর লাগে তার। আর কিছু লাগবে? ল্যাপটপ শাটার অফ করতে করতে প্রশ্ন ছুড়ে দেয় রোজা। না ম্যাম। আসুন তাহলে। অনুমতি পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে ইরফাজ। বুক ধুকপুক করছে আর হার্টবিট যেন অতি দ্রুত ওঠানামা করছে তার। দরজা ভিড়িয়ে আবারও রকিং চেয়ারে বসে রোজা। তবে এবার আবার হাতে ল্যাপটপ নয়, খালি হাতে গা এলিয়ে দিল সে। চোখে ঘুম থাকা সত্ত্বেও ঘুম ধরা দিচ্ছে না দু চোখে তার। দরজা ভিড়িয়ে আবারও রকিং চেয়ারে এসে বসে রোজা। তবে এবার আর ল্যাপটপ হাতে নয়, খালি গা এলিয়ে দিয়েছে সে। চোখে ঘুম থাকা সত্ত্বেও ঘুম ধরা দিচ্ছে না তার চোখে। বুকের মাঝে ঠিক মাঝ বরাবর অসহ্য ব্যথা হচ্ছে তার, কিছু হারিয়ে ফেলার বেদনা। পাশে টেবিলে রাখা ফোনটা হাতে নিতে এগিয়ে এলো, তুলে ধরে রোজা। ফোনের গ্যালারিতে ঢুকতে নির্ণয়ের হাস্যোজ্জ্বল মুখের অসম্ভব সুন্দর এক ছবিতে দৃষ্টি স্থির তার। অসম্ভব সুন্দর সে হাসি। রাগী গোমরামুখ লোকটা যে হাসতে পারে সেটা প্রমাণ করতেই ছবিটা তুলেছিল সে। গালের টোলটা যেন তার হাসির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুনেছি দেখলে আক্ষেপ বাড়ে, এমন কিছু দিকে তাকাতে নেই। তবে তোমার আমি বেলায় মানি কি করি? কিছু লাইন, কিছু ওয়ার্ড বুঝছেন, এমনভাবে মানে আওলানো যেটা আমি আটকায় যাই। ওয়ার্ডগুলোও বানান ভুলগুলো এমনভাবে থাকে যে একটা অন্য আরেকটা শব্দ দেওয়া, পড়তে গিয়ে আমি বারবার আটকায় যাই। আচ্ছা, এভাবে কন্টিনিউ করি। আপনাদেরও সমস্যা হয়, আমারও সমস্যা হয়, একটু মানায় নিন। ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা ছবিতে হাত বুলিয়ে চোখ জড়িয়ে নেয় রোজা। হঠাৎ মেসেজের টুং শব্দে কেঁপে ওঠে ফোনটা। বুড়ো কুচকে আসে রোজার। হাতে থাকা ফোনটির দিকে দৃষ্টি দিতেই চোখে আসে হোয়াটসঅ্যাপে আসা অপরিচিত এক নাম্বার। প্রোফাইলে রক্তমাখা হাতের ছবি। আগ্রহ নিয়ে মেসেজে ঢুকে রোজা। কি দারুণ ব্যথার ওষুধ তুমি, যে রোগে আক্রান্ত আমি সে রোগের ঔষধ তুমি। মেসেজ পড়ে কপালে বেশ চিন্তার ভাঁজ পড়ে রোজার। বাংলাদেশে আসার পর এটা তার নতুন নাম্বার, তবে এই নাম্বারে কারো মেসেজ আর ভাবলো না রোজা। সঙ্গে সঙ্গে মেসেজে রিপ্লাই করলো সে। কে আপনি? খুব কাছে যাকে তোমার মন খুঁজে, যার বিরহে তোমার বুক পুড়ে, যার অভাবে দু চোখ ঘুম হারানো, যাকে তীব্র থেকে তীব্রভাবে চাইছো, আমি সে। মজা করছেন? একদম না। তাহলে তোমাকে চাইছি। হাসির কয়েকটা ইমোজি পাঠায় রোজা। বুক কাঁপছে না? কাঁপছে তো, তোমার বিরহে।
হার্টের রোগী হয়ে গেছি জান। ব্যবসা গরমে বিরক্ত পুরো ধরনী, যেমন রোদ তার তেমনি গরম, সাথে যোগ হয়েছে ধুলো সিদ্ধ বাদ। বাংলাদেশে বৈশাখের শুরুতে বেশ কড়া রোদের উত্তাপ ছড়িয়ে পড়ে। এই রোদ মাথায় নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ণয়ের বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল বেশ বড় একটা দল। কালো রঙের একটা মার্সিডিজ গাড়ি ছুটে চলেছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। প্রথম গাড়িতে রিধিমা, ত্রিধা, আয়ন, অপূর্ব। তাদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে ছুটে আসছে অপর গাড়িটি। পেছনে বের রয়েছে সিটে নির্ণয় চৌধুরী, যার কোলের ওপর ল্যাপটপ রাখা, আর দৃষ্টি তাতেই স্থির। নিজে প্রয়োজনীয় কাজে ব্যস্ত সে। অপর দিকে ড্রাইভিং সিটে বসে হাঁসফাঁস করছে রিয়ান। মনে হাজারো প্রশ্ন জিলিপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে মোচড় মারছে, যেন তার পেট ফেটে বেরিয়ে আসতে চাইছে। তবে এই ছোট্ট বুকে এত সাহস যে কুলাচ্ছে না তার। নিজের মনের সাথে বেশ রসিয়ে যুদ্ধ নেমেছে সে। মনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একবার ভাবছে প্রশ্ন করবে ভাইকে, পর মুহূর্তে যেন সিদ্ধান্ত পাল্টে নিচ্ছে সে। নির্ণয় চৌধুরীকে প্রশ্ন করা মানে যেন নিজেকে কুয়োতে ফেলা, যা এখন মোটেও চাইছে না রিয়ান। পেট গুড়গুড় করছে। থাকা প্রশ্নের ঝুড়িকে বেশ আলতো করে হাতে ছুঁয়ে দিল সে। কি বলবি? নির্ণয়ের ছোট এই প্রশ্নই যেন মনে কিছুটা সাহস সঞ্চয় করে তার। বড় এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্থির করে সে। আসলে ভাই, আমরা যাচ্ছিটা কোথায়? বাগানবাড়ি। ইয়ো, ওই ধুলো চিটচিটে গ্রামে। ছি ভাই, এমন ভাব করছিস যেন গ্রামের মানুষ থাকে না, সব গরু ছাগল থাকে। কিন্তু বাসায় না গিয়ে এখন আমরা বাগানবাড়ি যাচ্ছি কেন? যাচ্ছিটা কেন? তোর যতটাই মাথা মোটা, তোর বোনের ঠিক ততটাই চালাক। দেখো ভাই, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। সিরিয়াসলি, মান অপমান বলতে কিছু আছে তোর জীবনে? তোরে বলেছিলাম আমার বউয়ের খেয়াল রাখতে, নজরে রাখতে, অথচ তোর চোখের আড়ালে আমার বউ গোয়েন্দা হয়েছে কিভাবে? তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না ভাই। বলছি তোর বাপের আবার বিয়ে করাবো। ছি ভাই, এখন তো আমাদের বিয়ে করার বয়স। কোথায় এখন আমরা বিয়ের ডিসিশন নিব? তা না, তুমি তোমার শ্বশুরের হাঙ্গা দিবে কিভাবে সেটা ভাবছো? তোর বিড়ালের পুটকির মতো চেহারা নিয়ে বিয়ের স্বপ্ন বাদ দে শালা। তোর মেশিনে ঠাডা পুরুষ ভস্ম হয়ে যাবে। তোর জ্বলে থাকা আলু নিভে যাক তোর বংশের বাতি। আর আমার বউ ভাগিয়ে নিজে বউ করছিস। তোর বউকে অন্য কারোর বউ বানাবো আমি, দাঁড়া। আমার বউ আবার কোথাও পেলে তুমি? কি ভেবেছিস দিদার প্রেমে তুই প্যান্ট ভেজাচ্ছিস, ক্যালারি খরচ করছো? এসব কি আমি জানি না? চোখের অগোচরে হচ্ছে সব। তবে আমার বউ না পেলে তোর বিয়ে তো দূরের কথা, তোর বউ তোর না হয়ে অন্য কারো হবে। তারপর দুইজনে মাল খেয়ে গান গাইবো, মাতাল হয়ে হিসু করব দেওয়ালে। শালা, যা হবে দেখা যাবে কাল সকালে। হে, মাতাল হয়ে হিসু করব দেওয়ালে, যা হবে তা দেখা যাবে কাল সকালে। চোখ দুটো একটা রসগোল্লার মতো করে বিষময়ে চেহারায় নির্ণয়ের মুখের দিকে তাকিয়ে আছে রিয়ান। এখন কি ঠিক শুনেছে না স্বপ্ন দেখছে? রিয়ান ভাই এসব বলছে, শরীরে বেশ জোর। উপরে এক চিমটি কাটে রিয়ান। উফ, লেগেছে। তার মানে সত্যি? ভাই এসব সত্যি বলছে? হ্যাঁ, আমি বলেছি চিমটি কাটতে হবে না। আমাকে বললেই তো আমি কেটে দিতাম। যে যাই হোক, এখন আমার বউকে আনার ব্যবস্থা কর, না হলে তোর বউকে অন্য কারোর সাথে বাসর করাবো। আমার বউ চাই আমার। বিশ্বাস করো ভাই, আমি সত্যি জানি না রোজা কোথায়। কোলে থাকা ল্যাপটপ রিয়ানের দিকে এগিয়ে দিয়ে ব্যাক সিটে গা এলিয়ে দেয় নির্ণয় লোকেশন। তার মানে ভাই, তুমি এতক্ষণে লোকেশন ট্র্যাকিং করছিলে? ইউ আর আ জিনিয়াস ভাই, রিয়েলি জিনিয়াস। আমার বউকে জলদি আনার ব্যবস্থা কর। আমি এখনই লোকেশনে আমার লোক পাঠাচ্ছি ভাই, ওকে তুলে আনতে। বাঁকা হাসে নির্ণয়, রহস্য ঘেরা সে হাসি। দুটো ঠোঁট গলে বাহিরে পেয়ে যাবে তার সিটে ফোটাও
দেখা গেল না, দুই ঠোঁটের মাঝে আটকে রয়েছে। গ্রীষ্মের দুপুর, কড়া রোদের সাথে এই বিরক্তকর জ্যাম দুটোই যেন বাস হয়েছে আসে জীবনে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে আধা ঘন্টা ধরে জ্যামের মধ্যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রোজা। এক চুলো এগোবার উপায়ন্তর নেই। সামনে কি হচ্ছে ভিড়ের মাঝে বুঝে উঠতে পারছে না সে। ক্লান্তিও যেন ভার করছে পুরো শরীরে। অপরদিকে সূর্যমামাও যেন ঠিক মাথার ওপরেই তার জ্বলন্ত কিরণের শরীরে আগুন ধরাতে ব্যস্ত। হেলমেটের কাঁচ উঁচু করে হাতের সাহায্যে মুখে মাখা ঘাম মুছে নেয় রোজা। আকাশের দিকে তাকিয়ে সূর্যের অবস্থান নির্ণয় করে রাগান্বিত স্বরে বলে, উফ সূর্যমামা। উফ সূর্য মামা, মামির সাথে ঝগড়া করে এত তাপ না দিলেও তো হচ্ছে না তোমার? পুরো শরীর যেন কারেন্ট ধরিয়ে দিয়েছো তুমি। তার মাঝে এক অসহ্য জ্যাম জ্বালিয়ে মারলো। আরো কিছুটা সময় অপেক্ষা করে রোজা, তবে ধৈর্য যেন কুলিয়ে উঠছে না। সামনের দিকে তাকিয়ে দেখতে দেখতেই মাথা থেকে হেলমেট খুলে লম্বা চুলগুলো আজ বেনুনি পেঁচানো, যা হেলমেট খুলতেই কোমর পেরিয়ে হাঁটুতে ঠেসে। বাইক থেকে নেমে সামনের দিকে এগোতে যায় রোজা, তবে এতে ভিড়ের মাঝে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বেশ খানিক সময় লেগে যায় তার। তবে সামনের দিকে তাকাতে চোখ মুখে আগুন জ্বলে ওঠে তার। রাগে রিড় করে ওঠে শরীরের শিরা উপশিরা। নিজেকে শান্ত করে মুষ্টিবদ্ধ করে সে। রাস্তায় বেশ কিছু জায়গায় লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ। তার পাশে পড়ে রয়েছে একজন বৃদ্ধ লোক, যার মাথা থেকে অনবরত রক্ত পড়ছে। তার ঠিক কিছুটা দূরে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে। সেখানে কয়েকজন ছেলে দাঁড়িয়ে তাস খেলায় ব্যস্ত। ছেলেগুলো পা ও কাছে না নতজানু হয়ে বসে আছে একজন বৃদ্ধা। বারবার আকুতির কণ্ঠে বলছে, আল্লাহ দোহাই লাগে আব্বা, আমার স্বামীরে তোমরা বাঁচতে দাও আব্বা, আমার স্বামীরে হাসপাতালে লইতে হইব, হ্যাঁ মাথা থেকে মেলা রক্ত ঝরতেছে। ও বাবা, আমারে যাইতে দেও না। পা ধরি। ভেজা কণ্ঠে কিছু যেন থেমে যায় বৃদ্ধার। রাস্তায় এত মানুষ, তবে তাদের সাহায্য করার কেউ নেই। সকলেই যেন দাঁড়িয়ে মজা দেখতে ব্যস্ত। তোমাকে দুইটা পায়ে ধরি, আমাকে যাইতে দাও, কেউ তো একটু সাহায্য ভিক্ষা দাও। বৃদ্ধের কোনো কথাই যেন কানে ঢুকে না ছেলেগুলোর। নিজেদের কাছেই ব্যস্ত তারা। উপায়ন্তর না পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো বৃদ্ধা। ছেলেরা সারা চুল পেতে সকলের কাছে সাহায্য অনুরোধ করতে লাগলো বৃদ্ধা। এতজন দাঁড়িয়ে তবে একজনও সাহায্য করতে চাইলো না, কেউ এগিয়ে আসে না। এরা কি মানুষ? সেটা সব কয়টাকে গুলি করে মারতে পারলে ভালো লাগতো। রাগে ফুঁসতে ফুঁসতে রোজা নিজেকে শান্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে সে। না, হচ্ছিল না, পারছে না তো নিজেকে সামলাতে। পকেট হাতে দুটো রুমাল টেনে বের করে, একটি দিয়ে সুন্দর করে পুরো মুখ ঢেকে নেয়, অপরটিতে পেঁচিয়ে নেয় হাত। সামনে এগোনোর আগেই শাড়ির আঁচল পাতানো বৃদ্ধা এসে দাঁড়ায় রোজার সামনে। মারে, আমার একটুখানি সাহায্য কর না মা, আমার স্বামীরে সাহায্য কর মা। পাতানো আঁচলের দিকে নিজের হাত এগিয়ে দেয় রোজা। ভেজা চোখ জোড়া যেন চকচক করে ওঠে বৃদ্ধার। ভিড় ঝেড়ে সামনে এগিয়ে যায় রোজা, হাঁটু ভাঁজ করে বসে মাটিতে লুটিয়ে থাকা বৃদ্ধার পাশে হাত ছুঁয়ে দেয় তার কপালে। তার আগেই কেউ একজন আটকে দিয়েছে তার